ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এখন আমাদের দোরগোড়ায়, কিন্তু 140 কোটি মানুষের দেশ ভারত কোথায়? আপনি কি জানেন একসময় ভারতকে বলা হতো এশিয়ার ব্রাজিল। 1956 থেকে 1962 সেটি ছিল ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে আমাদের অবস্থা এমন কেন যে আমরা বাংলাদেশের কাছেও হারছি? 2019 সালে নীতা আম্বানি একটি সাহসী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভারত 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করবে, কিন্তু আজ সেই স্বপ্ন কেন একটি দুঃস্বপ্নে পরিণত হলো? আজকের ভিডিওতে আমরা কোনো রাগঢাক না রেখে উন্মোচন করব কেন শত শত কোটি টাকা ঢালার পরও ভারতীয় ফুটবল এগোতে পারল না। তৈরি হয়ে যান, কারণ আজকের জোকের এই বিশ্লেষণ আপনার 0.001% সময়ও নষ্ট করবে না। ভারতীয় ফুটবলের এই পতনের গল্প বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে এর শিকড়ে। সৈয়দ আব্দুল রহিম, যাকে বলা হয় ভারতীয় ফুটবলের দ্রোণাচার্য, তার অধীনে ভারত এশিয়ান গেমসে সোনা জিতেছিল, অলিম্পিকের সেমিফাইনালে খেলেছিল। মজার বিষয় হলো, ব্রাজিল আজ যে পাসিং ট্যাকটিক্সের জন্য বিখ্যাত, রহিম সাহেব তা 1956 সালেই ভারতে চালু করেছিলেন। কিন্তু সমস্যাটা শুরু হলো তখন যখন এই জিনিয়াস মানুষটি মারা গেলেন। তার মৃত্যুর সাথে সাথেই ভারতীয় ফুটবলের সমস্ত ট্যাকটিক্স এবং মেধা কবর দেওয়া হলো। আমরা একজন জিনিয়াসের ওপর নির্ভর করেছিলাম, কিন্তু কোনো সিস্টেম তৈরি করিনি, আর সেই ভুলের মাসুল আমরা আজও দিচ্ছি। 1950 সালের বিশ্বকাপে কোয়ালিফাই করার পরও ভারত কেন খেলতে যায়নি? স্রেফ ফেডারেশনের অবহেলা আর দূরদর্শিতার অভাব। বন্ধুগণ, সিস্টেম ছাড়া স্রেফ মেধা দিয়ে যে বিশ্বজয় সম্ভব নয়, ইন্ডিয়ান ফুটবল তার সবচেয়ে বড় উদাহরণ। আপনারা ভাবতে পারেন ভারতের ফুটবল কেন এগোচ্ছে না? ফেডারেশন তো সবসময় বলে টাকা নেই, কিন্তু আসল সত্যটা শুনলে আপনি চমকে উঠবেন। গত এক দশকে রিলায়েন্স এবং এফএসডিএল ইন্ডিয়ান ফুটবলে প্রায় 5,000 কোটি টাকা বিনিয়োগ করেছে। ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ ক্লাবগুলো দিয়েছে শত শত কোটি টাকা। হিরো মোটোকর্প দিয়েছে আরও কয়েকশো কোটি। টাকার কোনো অভাব ছিল না, তবে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমরা ফুটবলের উন্নয়নের চেয়ে গ্ল্যামার বা শো অফকে বেশি গুরুত্ব দিয়েছি। ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল যখন শুরু হলো, আমরা ভেবেছিলাম এটি আইপিএলের মতো সব বদলে দিবে, কিন্তু বাস্তবে আমরা যা বানালাম তা হলো একটি ক্লোজড শপ, যেখানে কেবল টাকা থাকলে ফুটবল খেলা যায়, মেধা থাকলেও সিঁড়ি কোলেও সিঁড়ি বেয়ে উপরে ওঠার কোনো সুযোগ নেই। চলুন একটি উদাহরণ দেখি। ইংল্যান্ডে ফুটবল চলে একটি পিরামিড সিস্টেমে। সেখানে হাজার হাজার লোকাল ক্লাব আছে। লুটন টাউন নামের একটি ছোট্ট ক্লাব কয়েক বছর আগে অপেশাদার লিগে খেলতো, কিন্তু সিস্টেমের কারণে তারা সিঁড়ি বেয়ে উঠতে উঠতে প্রিমিয়ার লিগে চলে এসেছে এবং আজ তারা 100 মিলিয়ন পাউন্ডের রেভিনিউ জেনারেট করছে। একেই বলে প্রমোশন এবং রেলিগেশন। কিন্তু ভারতে আমরা কি করলাম? আমরা একটি পেন্ট হাউস বানালাম যার কোনো সিঁড়ি নেই। অর্থাৎ আপনি আই লিগে যতই ভালো খেলুন না কেন, আপনি আইএসএলে উঠতে পারবেন না যদি না আপনার পকেটে 15 কোটি টাকা থাকে। ভারতের সবচেয়ে ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান বা ইস্ট বেঙ্গলকেও এই সিস্টেমের ফাঁদে পড়ে তাদের পরিচয় বিসর্জন দিতে হয়েছে। এটি ফুটবল নয়, এটি ছিল স্রেফ একটি কর্পোরেট কন্ট্রাক্ট। 2026 সালের বর্তমান আপডেট দেখুন। এআইএফএফ এবং ক্লাব মালিকদের মধ্যে এমন এক ডেডলক বা অচলাবস্থা তৈরি হয়েছে যে ইন্ডিয়ান ফুটবল এখন পক্ষাঘাতগ্রস্ত। আইএসএলের মালিকরা কোটি কোটি টাকা দিয়ে স্লট কিনেছেন এক শর্তে, তাদের দল কোনো দিন রেলিগেটেড বা নিচে নামবে না। এর মানে হলো আপনি মাঠে যতই খারাপ খেলুন না কেন, আপনার পজিশন নিরাপদ। যখন হারার ভয় থাকে না, তখন জেতার জেদও থাকে না। অন্যদিকে মেধা থাকা সত্ত্বেও ছোট ক্লাবগুলো উপরে উঠতে পারছে না। আমাদের ফুটবল আজ স্রেফ ভাগ্যের ওপর নির্ভর করছে, মেধার ওপর নয়। ইংল্যান্ডের গ্রাসরুট ফুটবল তাদের ইকোনমিতে 15.9 বিলিয়ন পাউন্ড যোগ করে, আর আমাদের গ্রাসরুট ফুটবল স্রেফ দলাদলি আর রাজনীতির বলি হচ্ছে। ইন্ডিয়ান ফুটবল স্রেফ 11 জন প্লেয়ারের লড়াই নয়, এটি আমাদের কোটি কোটি মানুষের আবেগ। গ্ল্যামার আর টাকা দিয়ে ইকোনমি হয়, কিন্তু চ্যাম্পিয়ন দল হয় না। আমাদের মেধা আছে, টাকা আছে, দর্শক আছে, স্রেফ নেই একটি সৎ সিস্টেম। যতদিন পর্যন্ত মাঠের লড়াইয়ের চেয়ে কর্পোরেট কন্ট্রাক্ট বড় থাকবে, ততদিন 2026 কেন 2050 সালেও আমরা বিশ্বকাপের স্বপ্ন দেখতে পারবো না। আপনার কি মনে হয়, আম্বানি বা রিলায়েন্স কি ইন্ডিয়ান ফুটবলকে ধ্বংস করছে, নাকি তারা একমাত্র ত্রাণকর্তা? কমেন্টে আপনার যুক্তি দিন। আমাদের এই স্পোর্টস অ্যানালাইসিস ভালো লাগলে লাইক দিন এবং এই রেভলিউশনের অংশ হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।